আজকে আমি বসেছি মূলত একটা গুরুত্বপূর্ণ কারণে। সেটা হচ্ছে ফেসবুকে আমাদের অনেক বিজ্ঞান কর্মীরা সাপ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা লিখছেন, জনসাধারণকে সচেতন করছেন, সাপে কামড়ালে কি করা উচিত, কি করতে হবে এগুলো বোঝাচ্ছেন। কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে এমন কিছু লেখা বেরোচ্ছে বিজ্ঞান কর্মীরা ছাড়া, যেখানে কিছু তাদের ধারণা অনুযায়ী লিখছেন, সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মানুষের মনে বিরূপ বার্তা যাচ্ছে। সেই বিষয় নিয়ে বিজ্ঞানসম্মত বিশ্লেষণটা করা উচিত বলে আমি মনে করছি, এবং সেই জন্যেই আমি আজকে এখানে এসেছি। সম্প্রতি 26শে জুন 2020 সৌরেন্দ্র শেখর বিশ্বাস মশাই, সৌরেন্দ্রবাবু এবং জিষ্ণু দত্ত তাদের ধারণা অনুযায়ী সাপে কামড়ের চিকিৎসার ব্যাপারে লিখেছেন। ভালো কথা। তা আমরা এই ব্যাপারে কিছু কথা বলবো, এবং এতে বিজ্ঞান কর্মীদের কিছু ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং আমি মনে করি সেই ক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক এবং যথাযথ। কারণ কি, এটা আমাদের বুঝতে হবে যে তরুণ বিজ্ঞানীরা, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি, আমরা বাতিলের খাতায়। যে সমস্ত তরুণ বিজ্ঞান কর্মীরা যে বয়সে তাদের সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চলার কথা, সেই সময়ে তারা তাদের কঠিন পরিশ্রম করে, নিজেদের শিক্ষিত করে, নিজেদের পরিশীলিত করে জনচেতনার কাজে, সমাজের কাজে তারা নিয়োজিত হচ্ছে। সেখানে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা পৌঁছলে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। যারা করছে কাজগুলো নিরলস প্রচেষ্টা, তাদের তো শ্রদ্ধা না করে উপায় নেই, স্যালিউট না করে উপায় নেই। তো ঠিক আছে, এবার আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো নিয়ে বিতর্ক এসেছে। সৌরেন্দ্রবাবু সাপ নিয়ে, সাপের চিকিৎসা সম্বন্ধে লেখা লিখেছেন। তার প্রথম অংশ এবং শেষ অংশের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। প্রথমেই বলে রাখি অত্যন্ত বিনয়ের সাথে, সৌরেন্দ্রবাবু এবং জিষ্ণু দত্ত, আপনাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত বিরোধ নেই, বিদ্বেষ নেই। বিরোধ যেটা, সেটা আপনাদের বক্তব্য নিয়ে। তো সৌরেন্দ্রবাবুর প্রথম অংশে তিনি হাসপাতালে যেতে বলেছেন সঙ্গে সঙ্গে রোগীকে নিয়ে, এবং শেষ অংশে বলেছেন ওঝা গুণিনের কাছে কখনোই যাবেন না। একেবারে 100% আমরা একমত। কিন্তু তাহলে বিতর্কটা কোথায়? বিতর্কটা সৃষ্টি হয়েছে, তিনি তার লেখায় মাঝে বলেছেন যে সাপে কামড়ানোর পরে 10 থেকে 15 গ্রাম কাঁচা হলুদ আখের গুড় চিবিয়ে খাওয়াতে হবে, প্রচুর জল খাওয়াতে হবে, 2টি গোলমরিচে খাওয়াতে হবে। এর বৈজ্ঞানিক নাকি ভিত্তি আছে। এর প্রসঙ্গে পরে আসবো, তার আগে একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় 30-35 বছর আগে নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে হিরেন মন্ডল বলে একজন আধুনিক সাপুড়ে ছিল। তার ফ্রেঞ্চ কাট দাড়ি, ডান হাতে রিস্ট ওয়াচ, ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলে। সাংঘাতিক ভালো স্নেক হ্যান্ডলার ছিল, ক্যাচার ছিল, খুব ভালো সাপ ধরতে পারতেন, এটা অস্বীকার করে উপায় নেই। কিন্তু তিনি একটা তত্ত্ব বার করলেন যে আদার রস এবং রসুনের রস খেলে যে কোনো বিষধর সাপের কামড়ে মরমর রোগী, মৃতপ্রায় রোগী ভালো হয়ে যাবে। এবং এর ফলে মুকুন্দনগরের বদন মণ্ডল নামে একজন ভদ্রলোক, তার সাপে চন্দ্রবোড়া কামড়েছিল, 700 গ্রাম আদার রস খেয়ে সে মারা যায়। এবং আরো আশ্চর্যের ব্যাপার, হিরেন মণ্ডলকেও কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে চন্দ্রবোড়া সাপ কামড়েছিল। তখন কিন্তু এই হিরেন মণ্ডল তার নিজের আবিষ্কারের তত্ত্ব, আদার রস আর রসুনের রস
খাওয়ানোর তত্ত্ব বাদ দিয়ে তিনি খাননি, সোজা কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তিনি ভালো এসেছিলেন। এই ব্যাপারে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি তখন তাড়াহুড়ো করে বললেন সেদিন নাকি কৃষ্ণনগরে আদাই পাওয়া যায়নি। বুঝুন অবস্থা। তা তিনি তার তত্ত্ব প্রয়োগ করেন তার নিজের ওপরে, তিনি সোজা হাসপাতালে গিয়েছিলেন। আচ্ছা, কথা হচ্ছে এবার যে সৌরেন্দুবাবু বিজ্ঞান বিষয়ক লেখা লিখতে গেলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে বিষয়ের উপরে আপনি দাবি করছেন তার গবেষণা লব্ধ ফলাফল, ট্রায়াল এবং রেফারেন্স দিতে হয়। আপনি অবশ্য বলেছেন যে তার সপক্ষে দুটো বইয়ের নাম পরে আপনি পরবর্তী লেখাতে বলেছেন, দুটো বইয়ের নাম দিয়েছেন। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি যে দাবি করছেন তার সপক্ষে কোন বিজ্ঞানী কোন গবেষণায় কি কথা বলা হয়েছে তার মূল অংশটুকু দিতে হবে। আগ্রহী পাঠক যদি মনে করেন যে হ্যাঁ এর গুরুত্ব আছে, সে বইটা দেখে আবার নেন তার ইচ্ছে অনুযায়ী। আপনি এই যে তত্ত্বগুলো বললেন, দ্বিতীয় কথা হচ্ছে, পরে আমি এর উত্তর দিচ্ছি, মোবারক হোসেনের পদ্ধতি একটা কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে সেই সিরিজ দিয়ে রক্ত টানার তত্ত্ব, এটা কয়েকদিন আগে আমি সব সমস্যা প্রতিকার গ্রুপে আমি এর বিরুদ্ধে বলেছি এবং আজকেও আমি একটা দেখলাম আর 4-5 জন ছেলে মিলে সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো, মারাত্মক ব্যাপার। এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ফার্স্টের এককালে মনে করতো যে কাজ হয়, কিন্তু এর মোনাস টেকনিক, ইডিটিএ মেথড, সুদারল্যান্ড টেকনিক, ক্রায়োথেরাপি এগুলো সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। আমি পরে রেফারেন্স দিচ্ছি একটা একটা করে এবং আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি যাতে মোবারক হোসেনের বিরুদ্ধে এফআইআর করা যায় কি না। এবং এর ফলে বহু মানুষ প্রভাবিত হচ্ছে, তার উদাহরণ আমি দিচ্ছি। আপনার বক্তব্য পড়ে কৌশিক বাবু বলে এক ভদ্রলোক, তিনি আবার বলেছেন যে নাজা 200 হোমিওপ্যাথি ওষুধ সাপের কামড়ে ব্যবহার করা যেতে পারে কি, এই প্রসঙ্গটা বলেনি। কয়েকদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম 23 বছর আগে, আজকাল পত্রিকায় আমার লেখাটা বেরিয়েছিল। মিহিজামের প্রখ্যাত হোমিও চিকিৎসক পি ব্যানার্জির নাকি একটা মোক্ষম সাপে কাটার চিকিৎসার ওষুধ বেরিয়েছিল, লেক্সিন। এটা নিয়ে আমি লেখা লিখেছিলাম। আচ্ছা, কোন হোমিওপ্যাথিক চিকিৎসককে আপনারা কি জিজ্ঞাসা করেছেন যে কোনো বিষধর সাপে কাটা রোগীকে আমরা আনলে আপনারা নাজা 200 অথবা লেক্সিন দিয়ে চিকিৎসা করতে পারবেন কি? তাহলে তো সমস্যাটা মিটে যেত। এ প্রসঙ্গে একটা মজার গল্প বলি, গল্প না, একদম সত্যি কথা। আমার পরিচিত একজন হোমিও চিকিৎসক, বেশ ভালো নাম ডাকছে, তার চেম্বারে বসে একদিন গল্প হচ্ছিল। করতে করতে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি শুনেছি হোমিওপ্যাথির কোনো নাকি পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট নেই, তা এমন কোনো ওষুধ কি আছে যে একটু বেশি পরিমাণে খেলে ঠেলে সাংঘাতিক রিয়াকশন হবে? বলছে হ্যাঁ অবশ্যই আছে। আমি কি ওষুধ? তা তিনি বলেছিলেন যে ল্যাকেসিস বলে আমাদের একটা ওষুধ আছে, নাজা 200। ল্যাকেসিস মিউটাস বলে একটা মারাত্মক বিষধর সাপ আছে, তার বিষ থেকে নাকি ওষুধ তৈরি করে ওরা, ডাইলিউট করে করে। তা আমি অবশ্য অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী বলা যায় যে ল্যাকেসিস 200, নাজা 200 এক অণু ওষুধও নেই, আছে শুধু স্পিরিট। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার ওষুধ দুটো আছে? বললো হ্যাঁ আছে। দিন তো দেখি। উনি কল্পনা করতে পারেননি আমি পুরো ওই ছোট শিশি আছে পুরো মুখের মধ্যে ঢেলে দিয়েছিলাম। উনি তো হায় হায় করে উঠলেন, কি সাংঘাতিক ব্যাপার, আপনি আমাকে বিপদে ফেলবেন। আমি বললাম না ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা আপনার সাথে গল্প করে যাবো, চা খেয়ে যাবো। তো আমি সন্ধ্যাবেলা আবার গেলাম যে আমি এই তো এসছি, চলুন চা খাই। তখন বলছেন উনি না 7 দিন পরে আপনার রিয়াকশন হবে। দর্শক বন্ধুদের জানাই আমার বয়স এখন 74 বছর, 74। আমি এখনো সুস্থই আছি। তো কোনো হোমিওপ্যাথি চিকিৎসককে জিজ্ঞাসা করুন যে সাপে কাটা রোগী আমরা নিয়ে আসবো, আপনি চিকিৎসা করুন, ভালো কথা। তা ট্রায়াল কোথায়, ট্রায়াল রেজাল্ট কোথায়, গবেষণালব্ধ ফলাফল কোথায়, সেগুলো আমাদের জানতে হবে। একজন ভদ্রলোক সৌরেন্দুবাবুর কথায়, অর্থাৎ সেই মোবারক হোসেনের সিরিজ দিয়ে বিষ টানা টেনে বের করা যায়, প্রভাবিত হয়ে তিনি এইটি মানার চেষ্টা করবেন, স্বীকার করেছেন
ভাবুন কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে। আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিবাদ হওয়া জরুরি। তারপর আপনি বলেছেন, আপনার যুক্তি দিয়েছেন আপনি, হলুদ বলকারক, স্নায়ু উদ্দীপক এবং আখের গুড় ক্যাটালিস্টের কাজ করে, অনুঘটকের কাজ করে, বিক্রিয়াটাকে আরো এগিয়ে নিয়ে যায়। আচ্ছা সৌরেন্দুবাবু, আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হলুদ বলকারক, তা এবার সাপে কামড়েছে লোকটাকে, সঙ্গে সঙ্গে হলুদ খাওয়ালাম আর সঙ্গে সঙ্গে বল চলে আসলো শরীরে, এইভাবে কি হয় ঘটনা? হলুদটা খাবে, তার অ্যাবজর্ব হবে, আপনি তর্কের খাতিরে ধরছি, কোষে যাবে, তারপরে তার কেমিক্যাল রিয়াকশন হবে। আর স্নায়ু উদ্দীপক বলেছেন তো, বিপদটা আপনি আরো বাড়িয়ে দিলেন, আমি রেফারেন্স পরে দিচ্ছি। গোলমরিচ খাওয়াতে বলেছেন এবং আপনার সপক্ষে, যুক্তির সপক্ষে আপনি দুটো বইয়ের উল্লেখ করেছেন, ইন্ডিজিনাস ড্রাগ অফ ইন্ডিয়া আর দ্বিতীয়টি হচ্ছে ভারতীয় বনৌষধি, পড়ে দেখতে অনুরোধ করেছেন। আপনি কিন্তু পাঠকদের উপর অত্যাচার করলেন, দর্শকদের উপর অত্যাচার করলেন। আমি এই মুহূর্তে আপনাকে 100 কি 200 পৃথিবীর বিখ্যাত সমস্ত বিজ্ঞানীদের গবেষণার রেজাল্ট আপনাকে জানাতে পারি, বইয়ের নাম আমি বলতে পারি এবং আমি বলবো, আপনি পড়ে দেবেন। এটা তো একটা টর্চার, অত্যাচার। আপনি মূল বিষয়টাকে বলুন, উল্লেখ করুন, আপনি যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, তারপর রেফারেন্স দিন, তথ্যসূত্র বা তথ্য ঋণ বা বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জিতে আপনি বইটা উল্লেখ করুন। আপনার রেফারেন্সগুলো আমি দিচ্ছি। এবার জিষ্ণু দত্তের কথাটা বলে আসি। জিষ্ণু দত্ত বলেছে যে বাংলায় সাপের ক্ষেত্রে, অর্থাৎ এখন যে এভিএস দিয়ে আমরা চিকিৎসা করছি, তাতে ভালো ফল পাওয়া যাচ্ছে না, অনেক বেশি এভিএস লাগছে। অন্ধ্রপ্রদেশে যে এভিএস তৈরি হয়, সেখানকার সাপের বিষের যে উপাদানগুলো তার থেকে আমাদের ব্যারি করছে, 100 বার আমরা স্বীকার করছি। এবং এর ব্যাপারে আমাদের সঠিক অ্যাপ্রোচ কোথায় তিনি জানতে চেয়েছেন। আচ্ছা জিষ্ণুবাবু, আপনি তো দায় আপনি নিজের কাঁধ থেকে সরিয়ে দিলেন। আমি যদি প্রশ্ন করি, আপনি কি বিজ্ঞান কর্মীদের, বিভিন্ন বিজ্ঞান সংগঠন যারা এই দিয়ে নিরলস কাজ করছে, তাদের কি কি কাজ করছে তার হিসেব আপনার কাছে আছে? আপনি জানেন না। আর এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি করছেন? আপনি কি সেই আন্দোলনে সামিল হয়েছেন? আসুন, আমরা যেমন বলছি, আপনিও আসুন আমাদের সঙ্গে, আমরা সবাই একসাথে মিলে কাজ করি, অসুবিধা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং সর্বভূক প্রাণীদের সংরক্ষণের ব্যাপারে কি করছেন? আমি বুঝতে পারলাম না। খাদ্য শৃঙ্খল, যে স্বাভাবিক যে খাদ্য শৃঙ্খল রয়েছে, সেটার ব্যাঘাত আমরা ঘটাতে পারি না। বাঘ হরিণকে খাবে, ন্যাচারাল ফুড চেইন, ফুড ওয়েভ আছে, সেই খাদ্য শৃঙ্খলকে আমরা ভাঙতে পারি না। সর্বভূক প্রাণী সাপ খাবে, শাখামুটি সাপ কালাজকে খেয়ে নেবে, কালাজ ঘরচিতিকে খেয়ে নেবে। প্রকৃতির ভারসাম্য ওরা নিজেদের মতন করে ব্যালেন্স করছে, ভারসাম্য রক্ষা করছে, এতে অসুবিধা কোথায়? আমরা সেই খাদ্য শৃঙ্খল ভাঙতে যাব কেন? আমরা সাপ মারব না, আমরা বাঘ মারব না, আমরা হরিণ মারব না। এবার আসি আবার সৌরেন্দ্রবাবুর কথা। আপনি হলুদ, আখের গুড় চিবিয়ে খেতে বলেছেন, সাথে গোলমরিচ, প্রচুর জল। সৌরেন্দ্রবাবু, প্রচুর জল খাওয়ালে বমি হবে, আরো মৃত্যুর দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, নিউরোটক্সিন এফেক্ট যদি হয়, ওফিটক্সিমিয়া, সেখানে গ্লোসোফ্যারিঞ্জিয়াল প্যারালিসিস হয়, টেনে নিতে পারে না কিছু। সেখানে জলটা মুখের মধ্যে ঢেলে দিলে যদি এক ফোঁটা জল শ্বাসনালীর মধ্যে, ট্র্যাকিয়ার মধ্যে ঢুকে যায়, ইনস্ট্যান্টিনিয়াসলি মৃত্যু ঘটবে। কি বলছেন? নিউরোটক্সিন কিভাবে ফেন্সিং তৈরি করে, নিউরো ট্রান্সমিশন, স্নায়ু প্রবাহ কিভাবে বন্ধ করে দেয়, মাংসপেশি এবং স্নায়ুর মধ্যে যোগাযোগটা বন্ধ করে দেয়, সে সম্বন্ধে যদি আপনার জানা থাকতো না, আপনি এই কথাগুলো লেখার আগে বা বলার আগে দুবার ভাবতেন। আসুন, এবার আপনাকে আমি এক এক করে রেফারেন্স দিচ্ছি।
প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ মতে সাপে কাটার অনেক রকমের ধারণা প্রচলিত ছিল। যেমন বনৌষধির প্রাচীন গ্রন্থে চরক সংহিতায় এবং পুরাণে এমন কিছু ভেষজের উল্লেখ আছে। যেমন বার্বিনেসি ফ্যামিলির নিশ্চিন্দা, সেখানে বলা হয়েছে ফনাধারী সাপের কাটলে কোনো ব্যক্তিকে তাকে নিশ্চিন্দার মূলের রস খাওয়াতে হবে। তারপর আরও আছে গন্ধনাকুড়ি। এই গন্ধনাকুড়ির রস নাকি সাপ, মাকড়সা, বিছে, ইঁদুর প্রভৃতির বিষ নষ্ট করে। বিষ চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদের অগধতান্ত্রিক চিকিৎসার দুটি পদ্ধতি প্রচলিত ছিল, একটা মন্ত্রতন্ত্র, আরেকটা হচ্ছে ভৈষজ্য বিধান। গন্ধনাকুলি, যেটাকে বলা হয় রাউলফিয়া টেট্রাফাইলা, তার মধ্যে ছিল এই গন্ধনাকুলি হচ্ছে দর্বিকর শ্রেণীর সাপের ক্ষেত্রে চিকিৎসায় লাগতো। দর্বিকর শ্রেণী মানে হচ্ছে যাদের যে সমস্ত সাপের ফনা আছে, আচ্ছা, অর্থাৎ কেউটে, গোখরো, শঙ্খচূড় ইত্যাদি। এছাড়া আছে রাউলফিয়া সার্পেন্টিনা, সর্পগন্ধা, রুদ্রজটা বা ঈশ্বরমূল, যার বৈজ্ঞানিক নাম অ্যারিস্টোলোচিয়া ইন্ডিকা। এটা দিয়ে নাকি সাপের বিষ নষ্ট করা যায়। এবার আধুনিক উন্নত চিকিৎসা এ ব্যাপারে কি বলছে? ফার্স্ট এইড অ্যান্ড ট্রেডিশনাল ট্রিটমেন্টস which are often the first resort before the patient sees a doctor may produce dramatic, damaging and clinically misleading effects. Bleeding from local incision, congestion and ischemia from tight tonics and vomiting from emetic herbal remedies. এই সমস্ত ভেষজ খাইয়ে কি পরিণতি হয়? বইটার নাম বলে দিচ্ছি, বাই সার্জিক্যাল হ্যান্ডিক্রাফট, বাই জে কাইল, জার স্মিথ অ্যান্ড ডি জনস্টন। আরও আছে আধুনিক চিকিৎসা বলছে রোগীকে সিগারেট, মদ, ব্রান্ডি, কফি, চা এই জাতীয় কোনো উত্তেজক পানীয় খাওয়াবেন না। মুখ দিয়ে ক্ষতস্থান থেকে বিষ টানার চেষ্টা করবেন না, দ্যাট ইজ যেটা এখন মুখ বাদ দিয়ে সিরিঞ্জ দিয়ে টানার চেষ্টা করা হচ্ছে। ওভাবে বিষ বার করা যায় না সৌরিন্দ্রবাবু। বিষ একবার রক্তে ঢুকলে ইট ট্রাভেলস থ্রু লিম্ফ্যাটিক সিস্টেম, লসিকা সংবহনের মাধ্যমে সে ছড়িয়ে পড়ে। এটাকে আপনার ক্ষমতা নেই ব্যাক করিয়ে নিয়ে আসার। রোগীকে গোলমরিচ, আদার রস, লঙ্কা, কোনো গাছগাছড়ার রস খাওয়ানো, এই ধরনের কোনো টুকটাক করে অহেতুক সময় নষ্ট করবেন না। আরো বলছি, যে সমস্ত গাছগাছড়ার রস খাইয়ে চিকিৎসা করা হয় সে সম্বন্ধে বিখ্যাত সর্পবিজ্ঞানী দেওরাস, হপকিন্স ইনস্টিটিউটের উনি বিজ্ঞানী, তিনি কি বলছে শুনুন। In all parts of India, a number of charms are murmured to cure cases of snake bites. None of these, when tested in the laboratory, have given any positive results. একটাও প্রমাণ করতে পারেনি। Snake charms were tried on rabbits at the Hopkins Institute. র্যাবিটের উপর পরীক্ষা করা হয়েছিল। They could not save the animals. তারা একটি প্রাণীকেও বাঁচাতে পারেনি। পি জে দেওরাস বলেছেন, বইয়ের নামটা বলবো না, আপনি যদি চ্যালেঞ্জ করেন আমি বলবো। আরও আছে, মনে রাখবেন সর্পবিজ্ঞানে আফ বলে একটা কথা আছে, AAF, আফ। আফের পুরো কথা হচ্ছে অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন অ্যান্ড ফিয়ার অফ ডেথ। অর্থাৎ সাপে কামড়ালে তার মৃত্যু ভয়, দুশ্চিন্তা, আশঙ্কা ইত্যাদি বেড়ে যায়। সেই সময় এই ধরনের ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট করতে গেলে রোগীর আরও ভয়াবহ পরিণতি হয়। মনে রাখবেন, সর্পবিজ্ঞানীদের প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট ইজ ম্যাথমেটিক্যাল অ্যান্ড মেথডিক্যাল। আপনি গোলমরিচের কথা বলেছেন প্রস্রাব কারক হিসেবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। প্রস্রাব যদি অ্যানিউরিয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তাররা ফ্রুসিমাইড ইঞ্জেকশন দেন, প্রস্রাবের জন্য কোনো চিন্তা করতে হবে না। ওই টোটকা করে আপনি রোগীকে বিপদের দিকে ঠেলে দিতে দেবেন না। এবার রমেলাস হুইটেকার কি বলছে শুনুন। Once the venom enters the circulation, একবার যদি বিষ রক্ত সংবহনে ঢোকে,
It is only the anti-snake venom serum that can neutralize it. একমাত্র এভিএসি এটাকে নিউট্রালাইজ করতে পারে। তারপর কি বলছে? আরো মারাত্মক কথা। It must be considered criminal and dangerous to treat serious snake bite with anything but the approved serum anti-venom. অ্যান্টিভেনম সিরাম ছাড়া অন্য কিছু প্রয়োগ করা হচ্ছে, এটা একটা অপরাধ এবং এটা বিপজ্জনক। Last, traditional treatments, which are often the first resort before the patient sees a doctor, may produce dramatic and damaging and clinically misleading effects. এবং এই সব অদ্ভুতরে কাণ্ড কারখানা করে এমন একটা পরিণতি ঘটে তখন ডাক্তাররা পর্যন্ত বুঝতে পারে না কি হচ্ছে ব্যাপারটা। সুতরাং এই ধরনের ম্যাল প্র্যাকটিস করা থেকে বিরত থাকুন এবং কাউকে এসব করতে বলবেন না। আশা করি আমি বিতর্কের জবাব দিতে পেরেছি। আরও আছে, বহু সময় লাগবে, অনেক কিছু বলতে পারি। আপনার যে বক্তব্য রেখেছেন সেটা চিন্তা করবেন। কোনো ব্যক্তিবিদ্বেষ নেই, কোনো বিরোধিতা নেই। বিরোধিতা হচ্ছে বক্তব্যের। কারণ বহু বিজ্ঞানকর্মী নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। তারা একদিকে যেমন স্নেক রেস্কিউ করে রিলিজ করছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, তারপরে তারা প্রয়োজনীয় তথ্য দিয়ে লেখা লিখছে। সেখানে তাদেরকে যদি আবার এইভাবে এই ধরনের সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। সুতরাং আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন সৌরিন্দ্রবাবু এবং জিষ্ণুবাবু। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ।